অষ্টম শ্রেণীর আমরা 4 নম্বর প্রশ্নে চলে এসেছি। বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারের জন্য কী করেছিলেন? উত্তরটা তোমরা পাবে টেক্সট বইয়ের 80 পাতায়। নারীদের শিক্ষা বিস্তারের প্রতিও বিদ্যাসাগরের নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করে দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়, এবং বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়েরা পড়াশোনা করত। তোমরা এটাকে মুখস্থ করবে। 5 নম্বরে আছে টিকা লেখো। মালাবারের মোপালা বিদ্রোহ, এর উত্তরটা তোমরা পাবে 85 পাতায়। পেজ নাম্বার 85। এখানে উত্তরটা আছে, দেখো। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকরা উপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। সেগুলির মধ্যে অন্যতম মোপালা বিদ্রোহ। মোপালাদের অনেকেই ছিলেন কৃষি শ্রমিক, ছোট ব্যবসায়ী ও জেলে। ব্রিটিশরা মালাবার দখল করার পর সেখানে গরিব কৃষকদের উপর রাজস্বের বোঝা ও বিভিন্ন বেআইনি কর চাপিয়ে দিয়েছিল। পাশাপাশি জমিতে কৃষকদের অধিকারও অস্বীকার করা হয়। এসবের ফলে মালাবার অঞ্চলে একের পর এক বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহগুলি দমন করার জন্য উপনিবেশিক প্রশাসন সশস্ত্র বাহিনী ব্যবহার করেছিলেন। নেক্সট কোশ্চেন আছে আবার একটি টিকা, এনফিল্ড রাইফেল। তোমরা টেক্সট বইয়ের 87 পাতায় পাবে। আঠারোশো 57 খ্রিস্টাব্দে বিদ্রোহের আভাস পাওয়া গিয়েছিল। ওই বছরের গোড়ার দিকে কলকাতার দমদম সেনা ছাউনি সিপাহীদের মধ্যে বন্দুকের টোটা নিয়ে গুজব ছড়িয়ে যায়। বলা হতে থাকে যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে নাকি গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। ওই টোটাগুলি রাইফেলের ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তার ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। যদিও এই গুজবটি খানিকটা ঠিকই ছিল। দ্রুত সারা দেশের ছাউনিগুলিতে গুজবটি ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ব্রিটিশ কোম্পানি ওই টোটা বানানো বন্ধ করে দেয়। সিপাহীদের নানা রকম সুযোগ সুবিধা দিয়ে কোম্পানির শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন আছে, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা চলে কি? উত্তর আছে তোমার তোমরা ওই উত্তরটা পাচ্ছ। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র নিয়ে বিদ্রোহের শুরু থেকে বিতর্ক রয়েছে। বেশিরভাগ ব্রিটিশ ভাষ্যকারের মতে ওই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ জনগণ নিজেদের অসন্তোষ প্রকাশ করার জন্য ওই বিশৃঙ্খলার সুযোগ নিয়েছিল মাত্র। কিন্তু বিদ্রোহের সময় ব্রিটিশ পার্লামেন্টের প্রশ্ন উঠেছিল যে 1857 বিদ্রোহ কি নিছক সেনা বিদ্রোহ, নাকি তা ক্রমেই জাতীয় বিদ্রোহের রূপ নিচ্ছিল। বিদ্রোহের সময়ই একটি সংবাদপত্রের সাংবাদিক হিসাবে কার্ল মার্কস লিখেছিলেন, যাকে সেনা বিদ্রোহ মনে করা হচ্ছে তা আদতে জাতীয় বিদ্রোহ। ধীরে ধীরে 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করতে থাকেন। ওই ব্যাখ্যার মধ্যে খানিক বাড়তি আবেগ ছিল, কারণ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের মধ্যে জাতীয়তাবাদের কোনো ধারণা ছিল না, বরং বিদ্রোহী নেতৃত্বে অনেকেই একে অন্যের বিরুদ্ধচারণ করেছিলেন। তাছাড়া বিদ্রোহীরা পুরনো
মোঘল শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আবার কেবল সিপাহী বিদ্রোহ বললেও 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সামগ্রিক রূপ ধরা পড়ে না। তোমরা এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট করবে। 8 নম্বর প্রশ্ন আছে, মোগল বাদশাহ বাহাদুর শাহ জাফর এর শেষ পরিণতি কী হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা টেক্সট বইয়ে 93 পাতা থেকে করবে। মোগল বাদশাহ লালকেল্লায় দেওয়ানি খাসে বসে শাসন চালাচ্ছেন। সেখানে 1857 খ্রিস্টাব্দে 27শে জানুয়ারি শেষ মোগল বাদশাহ বাহাদুর শাহ জাফরের বিচারের জন্য আদালত বসে। বিচারের আগে দেওয়ানি খাসের বাইরে 82 বছরের বৃদ্ধ সম্রাটকে প্রায় 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। তারপর তাকে ভেতরে রেখে একটি সাধারণ আসনে বসতে দিয়ে বিচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে এই বিচার চলার মধ্যে সাক্ষীদের জেরা করার সুযোগও মুঘল সম্রাটকে দেওয়া হয়নি। 1858 খ্রিস্টাব্দে 29শে মার্চ বৃদ্ধ সম্রাটকে দোষী ঘোষণা করে বার্মার রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে করবে। আশা করি তোমাদের কাজে লাগবে।